আসসালামু আলাইকুম। তোমাদের যাদের কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা তাদের জন্য আজকে একটা ইংলিশ ফার্স্ট পেপার বলো বা সেকেন্ড পেপার বলো সেটার একটা ইংলিশের জন্য সাজেশন নিয়ে আসলাম। এটা বাংলাতেও কাজে লাগতে পারে আসলে। সেটা হচ্ছে প্যারাগ্রাফ নিয়ে আমরা যারা প্যারা খাচ্ছি তাদের জন্য সাজেশন। এক্স্যাক্টলি প্যারাগ্রাফ নিয়ে যারা আমরা প্যারা খাচ্ছি একটু। ওকে, সো আজকে এই সাজেশনের ভিতরে আমি তোমাদেরকে কিছু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্সও দেখাই দিব যে প্যারাগ্রাফে কিভাবে লিখলে অ্যাটলিস্ট সেখানে 80% আপ মার্ক ইজিলি কন্টেন্ট করা যায় সেখান থেকে। হ্যাঁ, তো লিখার একটা বেসিক কনসেপ্ট আছে ভাইয়া, সেটা প্রথমে শুনে নাও। লিখার কনসেপ্ট বলতে কি, আমরা যখন একটা প্যারাগ্রাফ থেকে শুরু করে যে কোনো কিছু লিখতে যাই, তো আমরা অবশ্যই জানি যে আসলে লেখার ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট বা এই যে বাংলা এই টাইপের জায়গাতে ওয়েটটা ম্যাটার করে, যে তুমি আসলে কতটুকু পরিমাণে লিখতেছো। হ্যাঁ, এটা তুমি স্বীকার করো বা না করো, যাই করি না কেন, কারণ দেখে সম্ভব হয় না যে বোর্ডে সবগুলো আমি হচ্ছে যে খাতা একেবারে লাইন বাই লাইন পড়ে দেখবো। সো ওয়েট ম্যাটার করার ক্ষেত্রে যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমার লেখাটা খুব বেশি সুন্দর হইতে হবে এমন না, বাট লেখাটা যেন একটু গুছানো থাকে। ধরো আমি এখানে যে জিনিসপত্রগুলো লিখছি ঠিক সেরকম ভাবে যেন এরকম মোটামুটি ভাবে একটা প্রেজেন্টেশনের দিক থেকে খুব ভালো লাগে। হ্যাঁ, যেন আই ক্যাচি লাগে এরকম। ওকে, এবং সেকেন্ড একটা জিনিস যে অপ্রয়োজনীয় ফাঁকা না রাখা। কাহিনীটা হলো যে তুমি ধরো চাচ্ছ বা তুমি জানো যে আমাকে লেখাটা একটু বাড়াইতে হবে এরকম টাইপের, অপ্রয়োজনীয় লেখা না লিখে হোক, বাট তুমি কিছু অপ্রয়োজনীয় ফাঁকা রেখে রেখে ধরো লেখা বাড়াচ্ছ। যদি এটা টিচারের কাছে বুঝে যাওয়ার মতন হয় যে তুমি আসলে লেখাটা তাকে বাড়ানোর জন্য আসলে কাইন্ড অফ জায়গাগুলো ফাঁকা রাখছো অথবা তাকে একটু ফাঁকি দেওয়ার ট্রাই করতেছো, তাহলে এটার নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু তোমার মার্কের উপরে পড়বে। সো ওই কাজটা আবার করা যাবে না। এখন যদি চলে আসি আমি যে এক্সাক্ট ভাইয়া এই কথাবার্তাগুলো বুঝলাম, এবার আমরা চলে যাই যে ডিরেক্ট প্যারাগ্রাফ ভাইয়া কোন কয়টা পড়বো। আচ্ছা, প্যারাগ্রাফ কোন কয়টা পড়বো সেটা সবসময় দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ভাই রিসেন্ট থিংস, মানে এক্স্যাক্টলি এখন কোন কোন জিনিসপত্রগুলো ঘটতেছে, হ্যাঁ, বা ঘটে গেছে, জাস্ট রিসেন্ট কিছুদিন হলো ঘটে গেছে বা সামনে আসতেছে বা এখন তুমি এটা নিয়ে সাফার করতেছো এমন কিছু রিসেন্ট থিংস একটা। আর আরেকটা হচ্ছে ইউনিভার্সাল, যেটা সব সময় পড়া লাগে, আমার বাপদাদাও পড়ছে, আমিও পড়ছি, তোমরাও এই জেনারেশনও পড়তেছো, তারপরের জেনারেশনও পড়বে কাইন্ড অফ। ঠিক আছে, তো এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে এখানে মাত্র 10টা মতন প্যারাগ্রাফের কথা বলা হয়েছে। আশা করা যায় যে তুমি যদি এটা সম্পূর্ণ একটা সম্যক ধারণা রাখো তাহলে তোমার বোর্ডেরটা ইনশাল্লাহ তোমার একেবারে কমন চলে আসবে। ওকে, তো এই প্যারাগ্রাফগুলো লেখার ক্ষেত্রে তোমাদের এই তিনটা বেসিক জিনিস অবশ্যই একটু ডেভেলপ করতে হবে। ফার্স্ট অফ অল, প্যারাগ্রাফগুলো আমাদের থাকেই হচ্ছে আসলে কি প্রশ্ন উত্তর আকারে, মানে কোয়েশ্চেন থাকে, কোয়েরিজ থাকে ওখানে, ওই কোয়েরিজটা তুমি উত্তর করো এবং একটা সুন্দর প্যারাগ্রাফ হয়ে যায়। আসলে এটা এক্সাক্ট কতটুকু পরিমাণে লিখতে হবে আমি বলবো যে তুমি 1 পেজ অথবা এপার ওপার মিলায় যেন এই যে 2 পৃষ্ঠা মতন হয়ে যায় এরকম একটা অ্যামাউন্টে লিখবা। কোনো প্রকার প্যারা করা যাবে না, এটা আশা করি আমরা সবাই জানি এবং সবাই বোধহয় জীবনে কোনো না কোনোবার প্যারা করতে যে এটা একটা মার্ক কম পাইছি এরকম একটা ঘটনা ঘটছে। আমি জীবনে ঘটাইছিলাম আসলে, হ্যাঁ, প্যারা করছিলাম প্যারাগ্রাফের ভিতরে, দেন মানে মার্কি পাই নাই এরকম একটা অবস্থা। তো তুমি আশা করি এই কাজটা করো না। ওকে, সো প্রথমে যে জিনিসটা করতে হবে ভাইয়া, তোমার কোয়েশ্চেনের বা কোয়েরিজের ভিতরে একেবারেই ধরো প্রথমেই কোয়েশ্চেনটা থাকতে পারে যে একেবারে ক্লাইম্যাক্স একটা হিট করতেছে কোয়েশ্চেনে, যাই করুক না কেন তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে যে কোনো প্যারাগ্রাফ শুরু করার ক্ষেত্রে সেটার একটা ইনিশিয়েশন থাকবে, মানে শুরু। লাইক তুমি দ্য থিংস কি নিয়ে কথা বলতেছো, ট্রাফিক জ্যাম বা হচ্ছে আমাদের একটা বুক ফেয়ার, হোয়াট এভার, ট্রাফিক জ্যাম ইজ এ কমন ইস্যু ইন আওয়ার বাংলাদেশ, এরকম মানে একেবারে শুরুর একটা কথা, ইনিশিয়েশনের পরের পার্টের ভিতরেই থাকে হচ্ছে সেটার ব্যাখ্যা। হ্যাঁ, যে আমরা আসলে এটাকে ইন ডিটেইলস কি কি বলতে চাচ্ছি বা কি কি বলতে চলেছি, শুরুর ক্ষেত্রে আমি কি বিষয় নিয়ে ব্যাখ্যা করব ওই কথাগুলো একটু টানতে পারি হালকা হালকা করে, যে ট্রাফিক জ্যাম অ্যাকচুয়ালি অকার্স, মানে আমাদের আসলে বিশাল ইকোনমির ভিতরে ট্রাফিক জ্যামের একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট আছে, এই সকল জিনিসপত্র, আর ইকোনমিকে কিভাবে সে নেগেটিভলি ইম্প্যাক্ট করছে সেটা আমি ব্যাখ্যার ভিতরে লিখবো। আর শেষে যে হয় হচ্ছে তাৎপর্য। তোমার কোশ্চেনগুলো আসলে ওরকম ভাবে সেট করারই মানে চেষ্টা করা হয়ে থাকে, বাট যদি একেবারে না থাকে, বাট তারপরে তোমার যেন মাইন্ডসেট থাকে যে আমি এই তিনটা জিনিস মাস্ট বি আমার প্যারাগ্রাফের ভিতরে ইনক্লুডেড করব, তাহলে দেখবা যে মোটামুটি ভাবে একটা ওয়েটফুল প্যারাগ্রাফ তুমি লিখে ফেলছো। ঠিক আছে, ওকে, এবার চলো আমরা দেখে ফেলি। যদি আমরা রিসেন্ট থিং এর ভিতরে যাই তাহলে ফার্স্ট যে জিনিসটা আমাকে পড়তে হবে সেটা হচ্ছে একটু মানে রিলেট টু রুট এরকম টাইপের জিনিস, সেটা হচ্ছে প্রাইস হাইক বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এটা এখন কিন্তু চলতেছে, বুঝছো, ঊর্ধ্বগতি বা সাধারণত আমরা দেখতাম যে দ্রব্যমূল্য রমজান মাসের ভিতরে বা এরকম সময়ের ভিতরে ভালো একটা ঊর্ধ্বগতিতে থাকতো, সেই একটা হচ্ছে যে মানে উড়াল দেওয়ার মতন অবস্থায় থাকতো। বাট আশা করা যায় কিছু কিছু স্পেসিফিক জিনিসপত্র ছাড়া মোটামুটি সবকিছু নিয়ন্ত্রিত আছে। এই যে রিসেন্ট টাইমের যে চেঞ্জেসটা, এই রিলেটেড কথাবার্তা যেন তোমার এই প্যারাগ্রাফের ভিতরে অবভিয়াসলি ইনক্লুডেড থাকে। ঠিক আছে, ওকে, এরপরে চলে আসো বুক ফেয়ার। জাস্ট কিছুদিন আগে একটা বইমেলা হয়ে গেল এবং প্রতি বছরই যেহেতু এই সময় হয় এবং তার কয়েকদিন পরে তোমার পরীক্ষাটা আসতে চলেছে, সো বুক ফেয়ারটাও তোমার রিসেন্ট টাইমসের ভিতরেই তোমার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। এরপরে আসো যে মানে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমরা প্রবন্ধের জন্য বলতে চলেছি, প্রবন্ধের জন্য বলছি, প্রবন্ধের জন্য সাজেশন দেওয়া হয়েছে, ঠিক একই রকম ভাবে প্যারাগ্রাফের ভিতরে এটা দিব, সেটা হচ্ছে জুলাই মুভমেন্ট স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন, এই রিলেটেড কথাবার্তা। ঠিক আছে, সো এই যে জুলাই মুভমেন্ট যেটা ছিল এরকম
এই টাইপের স্টুডেন্ট মুভমেন্ট হতে পারে, এটা এটা জাস্ট এই একটা একই জিনিসের নাম বদল করে তোমার কাছে আসতে পারে রিসেন্ট থিংস এর ভিতরে। এটা কিন্তু মাথায় রেখো এবং তুমি বারবারই কিন্তু দেখো যে ঘটে যাওয়া ঘটনা কিন্তু আমাদের মানে রিপিটেশন হয় এবং বেশ কিছু ভর্তি পরীক্ষাগুলো কমপ্লিট হলো, সেগুলোর ভিতরেও দেখা গেছে যে ভালো মতন এই যে এই সকল রিসেন্ট থিং গুলো যুক্ত হওয়া শুরু করছে। সো বি কেয়ারফুল, এটা এরকম ভাবে পড়বা। প্যারাগ্রাফ পড়ার ক্ষেত্রে একটা সিম্পল সাজেশন হচ্ছে কখনো বই চেঞ্জ করে পড়বা না। যদি ধরো অ্যাডভান্স লার্নার্সারি থেকে একটা প্যারাগ্রাফ তুমি পড়ছো, ধরো না অন্য কোনো একটা সঞ্চয় বই থেকে প্যারাগ্রাফ পড়ছো, যেখান থেকে পড়ছো সেটাতেই পড়বা, বুঝছো? তোমার মানে তোমার ক্লাস বড় হওয়ার সাথে সাথে হয়তো প্যারাগ্রাফের আকার আয়তনটা একটু বড় হতে পারে, ওটুকুকে যুক্ত করে দিবা, বাট কখনোই হচ্ছে যে প্রত্যেকটা টাইমে প্রত্যেকটা ক্লাসে এসে নতুন নতুন জিনিস পড়ার চিন্তা করবা এরকমটা রাখবা না, ঠিক আছে? একবারে পোর্টের একটা যদি নোট রাখতে পারো তো খুব ভালো, ওখানে এটাকে সংযোজন বিয়োজন করে কমপ্লিট করতে থাকবা। এরপরে চলে আসো আমরা ইউনিভার্সাল গুলোর ভিতরে পড়ি, এগুলো খুব সহজ। এখানে আমি একটা জিনিস দেখাই দিব যে তুমি আসলে একটা প্যারাগ্রাফ কমপ্লিট করে কিভাবে ওই রিলেটেড যাবতীয় প্যারাগ্রাফ গুলো ওর আন্ডারে চলে আসে। যেমন ধরো রেইনি ডে, এটার আন্ডারে ওরকম কিছু চলে আসে না, রেইনি ডের সাথে সাথে রিলেভেন্ট হয় হচ্ছে বা উইন্টার মর্নিং, হ্যাঁ এরকম জিনিসও দিতে পারে। সো আসলে তুমি এখানে কি মানে বিষয় এটা করো, রেইনি ডে বিষয়টা কি রকম হয় সেটা করো, ব্যাখ্যাটা করো যে আসলে কোন মাস কখন এটা রেইনি ডে হয়, হ্যান ত্যান এরকম কিছু। তারপরে রেইনি ডে সম্পর্কে বলো যে এখানের জন্য ভোগান্তিতে কারা থাকে আর এটার জন্য উপকারী কারা হয়। অবশ্যই যারা কৃষক আছে মানুষজন তাদের জন্য রেইনি ডেটা অবশ্যই অনেক বেশি উপকারী একটা জিনিস, মানে রেইনি সিজন বা মনসুনের ভিতরে যেহেতু এরকমটা হয়। আবার যারা খেটে খাওয়া মানুষ দিনে আনে দিনে খায় তাদের জন্য এই রেইনি ডেটা অনেক বড় একটা কার্স, এমন কিছু। ঠিক সেম টু সেম উইন্টার মর্নিংটাও এরকম ভাবে আগাতে পারে। এটা হচ্ছে ওই রিলেট টু আমাদের যে কোনো একটা ঋতু নিয়ে কথা বলা হচ্ছে এমন। ওকে, সো উইন্টার মর্নিং। এগেন যদি আমরা চিন্তা করি এই যে মানে লেবারার নিয়ে, যে একটা ডেইলি লেবারার, ডে লেবারার এমন সেম হইতে পারে হচ্ছে ফার্মার, সেম হইতে পারে রিক্সা পুলার, সেম হইতে পারে ফিশারম্যান, ঠিক আছে? এই টাইপের একটা টোটালটা, এই টাইপের একটা তুমি যদি এটা কমপ্লিট করে থাকো তাও সেটাকে রিলেট করে এটা করতে পারবা, এটা করতে পারবা, পরেরটা রিক্সা পুলার অথবা ফিশারম্যান সবগুলাকে নিয়ে আসতে পারবা। হ্যাঁ তাদের কাজটা ভিন্ন, তাদের কাজের সেক্টরটা ভিন্ন, বাট অন এন এভারেজ তাদের সম্পর্কে যতটুকু বলতে হবে সেই জিনিসগুলো কিন্তু সেম। সেটা তোমার কোশ্চেনের ভিতরে থাকবে, সেটা তুমি একটা পড়লেও আশা করি বুঝতে পারবা। এগেন যদি চলে আসো ট্রি প্ল্যান্টেশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস ভাই, কারণ বর্তমানে আসলে সব মানুষজন এনভায়রনমেন্টাল পলিউশন, গ্রিন জিনিস, বায়ো, তারপরে হচ্ছে যে ওই তো ইকো ফ্রেন্ডলি, এই সকল সাস্টেনেবিলিটি এগুলো জিনিসের প্রতি খুব বেশি ঝুঁকে যাচ্ছে মানুষজন। পুরো বিশ্বের বা এই যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এরা পুরোটাই ঝুঁকতে চলেছে। সো সেই জন্য ট্রি প্ল্যান্টেশন সেটা সেম টু সেম ডিফরেস্টেশন একই কথাই বোঝানো হচ্ছে, ঠিক আছে? তারপরে আসো ক্লাইমেট চেঞ্জ, এই জিনিসগুলো গ্রিন হাউস ইফেক্ট এই জিনিস রিলেটেড একটা জিনিস, তো এটা আমরা কমপ্লিট করব। এরপরে যেটা বলতেছিলাম পলিউশনটা এনভায়রনমেন্ট পলিউশন হতে পারে, এয়ার পলিউশন হতে পারে, সয়েল পলিউশন হতে পারে, ওয়াটার পলিউশন হতে পারে। সো তুমি যদি পলিউশন রিলেটেড জিনিসপত্রটা পড়ো তাহলে কিন্তু আমাদের এনভায়রনমেন্ট, এয়ার, সয়েল, ওয়াটার সবগুলোই কনসার্নিং চলে আসবে। যদি স্পেসিফিক যে কোনো একটা থাকে তাহলে সেটা সম্পর্কে একটু বেশি পড়তে হবে। তাই আমি বলবো এই পলিউশন জিনিসটাকে আসলে এসে বা আমার কম্পোজিশন আকারে পড়ে ফেলতে। হ্যাঁ কম্পোজিশন আকারে যদি পড়ে ফেলো তাহলে মানে বড়টা পড়ে ফেললে না সেখান থেকে ছোট করে লিখে ফেলা যায়, ছোটটা পড়ে ফেললে সেটাকে মানে কম্পোজিশন আকারে বড় করার জন্য আরো বোধহয় বেশি কিছু পড়তে হয়, এরকম কিছু ঝামেলার ভিতরে অ্যাপের হওয়া লাগে। বাট তুমি যদি বড়টা আর কি পড়ে দাও, ধরো আমি যদি পলিউশনটাকে কম্পোজিশন আকারে পড়ে ফেলি তাহলে সেটা থেকে এয়ারটা ফিল্টার করা, সয়েলটা বা ওয়াটারটা ফিল্টার করা খুব সহজ, আশা করি ইজিলি পেরে যাবো। ক্লিয়ার? ওকে, এরপরে চলে আসো ভেরি লাস্ট থিং, দুইটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্যারাগ্রাফ ভাই, লোডশেডিং আর ট্রাফিক জ্যাম। এই দুইটাকে আমরা ইনক্লুড করে দিয়েছি। ইন টোটালে রিসেন্ট টাইমস এর মধ্যে ইউনিভার্সালের ভিতরে এখানে কিন্তু আছে মোট 10টা। এখানে মব জাস্টিস বলে একটা জিনিস ছিল, সেটা একটু বিতর্কিত টপিক, বাট স্টিল আমি আমার সেফটির জন্য এটা পড়ে রাখতে পারবো। এই যে মব জাস্টিস মানে হচ্ছে ধরো যে জাস্টিস আমাদের যে সিস্টেমের ভিতরে যে একটা মানে লং টাইমের মাধ্যমে যে কমপ্লিট হয়, এটা থেকে মানে যেখানে দেখা যায় যে আসলে সবকিছু ছাড়াই গেছে, সেখানে যে মানুষই সেটা জাস্টিস করে ফেলে, এরকম টাইপের যে ঘটনাগুলো ওগুলাকে মেইনলি এটাকে মানে মেইনলি এর ভিতরে ইনক্লুড করা হচ্ছে। এখন প্যারাগ্রাফের জন্য এতটুকু জিনিস কমপ্লিট করে থাকতে পারলে আলহামদুলিল্লাহ, আর কোনো কিছু নিয়ে চিন্তা করার কিছু লাগবে না। তুমি জাস্ট একটা দিনে একটু যদি টাইমকে ইনভেস্ট করে কমপ্লিট করতে পারো, আশা করি যে এর বেশি সময় তোমার কাছে লাগবে না। এখন আসলে এই জিনিসটাকে আমরা ইমপ্লিমেন্ট করবো এক্স্যাক্টলি কি রকম ভাবে। তো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি দুই রকম ভাবে, যে তোমাকে আসলে নন সায়েন্সের যে ক্লাসগুলো আছে সেটার ভিতরেই তো ইংলিশের ক্লাসের ভিতরেই তো প্যারাগ্রাফ, এরকম কথা। এই নন সায়েন্সের ক্লাসগুলো কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমরা যারা সায়েন্সের আছি সেই মানুষজনগুলো তারা। কেন বলতেছি এই কথা? কারণ আমরা সায়েন্সের মানুষজন আমাদের রিভিশন হোক, পরীক্ষা হোক, আদার্স অন্য যে কোনো সময় হোক না কেন, সায়েন্সের জিনিসগুলোর প্রতি এতটা বেশি ধরো যুক্ত থাকি যে নন সায়েন্সের সাবজেক্ট দিয়েও যে আমাকে প্লাস পাইতে হবে বা ওগুলা ছাড়াও যে আমার আসলে ভালো মার্ক আসা সম্ভব না, এটা আমরা আউট অফ দ্য মাইন্ড হয়ে যাই, ভুলেই যাই, ভেবেই নিজে শুধু এক রাতের আগে পড়লে বোধহয় হয়ে যাবে। এটা ভুল ভাইয়া। সো তোমাকে যে কাজটা করতে হবে নন সায়েন্সের ক্লাসগুলোতে এখন এই যে জাস্ট কয়েকদিন পরে তোমার পরীক্ষা, এখন গুরুত্ব বাড়াইতে হবে, সেটা রিভিশনটা কমপ্লিট করতে হবে। রিভিশনটা করতে হবে কম্প্যাক্ট আকারে। কম্প্যাক্ট রিভিশন করার দুইটাই উপায় আছে, একটা হচ্ছে ভাই কন্টেন্ট, আইদার তোমাকে কন্টেন্ট পড়তে হবে, আর একটা হচ্ছে তোমাকে ক্লাস কমপ্লিট করতে হবে। এখন যদি মনে হয় যে ভাই আমি কন্টেন্ট কমপ্লিট করে পড়লে পাবো, নো প্রবলেম। আর যদি ক্লাসের কথা চিন্তা করো, তো তোমার কাছে যদি অলরেডি কোনো ক্লাসের অ্যাক্সেস থাকে, তো কোনো কোর্স এখনো সাথে যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। বাট স্টিল যদি না থেকে থাকে তাহলে তোমার জন্য একটা বেস্ট অপশন হবে হচ্ছে অবভিয়াসলি আমাদের
এসএসসি লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম, যেটার ভিতরে আসলে তাদেরকে লাস্ট শর্ট ক্লাস দেওয়া হয়েছে, গ্যাপ ক্লিয়ার ক্লাস দেওয়া হয়েছে, দুই ধরনের ক্লাসই দেওয়া আছে। মানে তোমার কাছে যদি মনে হয় যে জাস্ট আমার রিভিশনটা করা দরকার ভাই, তাহলে ডিরেক্ট শুধু তুমি হচ্ছে লাস্ট শর্ট ক্লাসগুলো করে ফেলবা, কম্প্যাক্ট যে লাস্ট শর্ট ক্লাসগুলো সেগুলো। আর যদি তোমার কাছে মনে হয় না ভাই রিভিশনের সাথে সাথে আমার একটু গ্যাপও আছে সেটা ক্লিয়ার করতে হবে, তাহলে তোমার জন্য গ্যাপ ক্লিয়ার ক্লাস। ওকে, এরপরে এক্সাম দিতে হবে। এখানে এক্সাম দেওয়ার পরে তুমি আসলে এখানে তোমার উইকনেসটা বুঝতে পারবা। দেখো এখানে কিন্তু স্পেসিফিক টপিকের উপরে পুনরায় এক্সাম আছে, ঠিক আছে? এই এক্সামটাই সবথেকে বড় ফিচার একটা। এই এক্সামের জন্য যদি তুমি আমাকে বলো যে ভাই আসলে ভর্তি হও, আমি বলবো যে হ্যাঁ তোমার জন্য আসলে এটা ভর্তি হওয়াটা খুব জরুরি। ওকে, এরপরে চলে আসো, এক্সাম দিয়ে তুমি উইকনেসটা বুঝলা, এগেন এক্সামে বসলা। এই লাস্ট সময়টাতে যেন এক্সাম দেওয়ার প্রতি বিন্দু মাত্র অনীহা না থাকে ভাই। এক্সাম দিলেই তোমার একটা কোশ্চেন কি রকম ভাবে হইতে পারে, ওখান থেকে প্রশ্ন কি রকম ধরনের আসতে পারে, যাবতীয় একটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়। এছাড়া কিন্তু ক্লিয়ার হওয়ার কোনো সুযোগ নেই। তো সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।